এম করছেন কয়েক বছর নাকি? অন্য কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে। ভাই আমাদের লাইট ঠিক আছে? পারফেক্ট। এদিকে কি একটু লাইট বেশি লাগবে নাকি? না না ঠিক আছে। এভরিথিং গুড? ওকে এভরিথিং ইজ গুড। ওকে ভাইয়া, আপনার রিজনে হলো আনকার্স এসে কেমন লাগতেছে? এক্সাইটেড, লাইক আমি যতটুকু 2-3টা ইভেন্ট এপিসোড দেখছি, মনে হচ্ছে যে ইটস গুড, লাইক ইটস ফান। কি কি টাইপের ফান ভাই আপনি পছন্দ করছেন? 18 এখানে প্লাস আসলে গুলা নাকি কেউ আসলে- রেগুলার গুলা? সবগুলি মোটামুটি বলতে পারি। আচ্ছা। যে কেউ আগের থেকে কোনো প্রিপারেশন নিয়ে আসে না, হুম। এবং এটা হচ্ছে যে আনসার্টেন, কখন যে কি প্রশ্ন করে বসবে, লাইক এটা নিয়ে ভয় থাকতে হয় একটু, বাট এগেন ইটস গুড, লাইক আই লাভ ইট। নতুন আতঙ্কের নাম রিজন আনকার্স। আচ্ছা ভাই, তাই এই যে ভাই অনেক সাধনার পরে যখন কোনো জিনিস পাওয়া যায় ওটা কেমন লাগে? যেমন আপনি ধরেন এই যে অনেক সাধনার পরে আপনি ফাইনালি আমাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইলেন রিজন আনকার্সে, এটা কেমন লাগতেছে ভাই? মানে হাউ ইজ ফিল? অ্যাপয়েন্টমেন্ট কি আমাকে আমাকে খুঁজতে হয়েছে নাকি আমি খুঁজছি? যতটুকু মনে পড়েছে যে আনকার্ড আমাকে খুঁজতেছিল, তাই নাকি? এই যে তাই তো মনে হচ্ছিল, তাই না? আমাদের তেমন কিছু মনে পড়তেছে না। আচ্ছা, এটা আমরা কমেন্টস নিব আপনার ভিউয়ার্স থেকে, যে আপনাদের কি মনে হয় রিজন আনকার্স কি খোঁজে না রিজন আনকার্স কে খোঁজে, রাইট? আচ্ছা আমার মনে হচ্ছে আনকার্স খোঁজে ট্যালেন্টদেরকে এখানে নিয়ে আসার জন্য। কিন্তু So, ভাই আমাদের appreciate থিম করি। তো এমন ছিল যে আমরা কোনো ট্যালেন্টেড আনবো না, মানে এটা আমরা শুরু থেকে মানে কসম কাটছিলাম যে ট্যালেন্টেড আনবো না, সব আনট্যালেন্টেড যারা কোনো জায়গায় চান্স পাচ্ছে না আমাদের এখানে আসবে। আপনি ভাই ওয়ান অফ দেম। অনেক সময় দেখা যাচ্ছে যে কি বলে, ট্যালেন্টেড ছাড়াও করলে অনেক সময় আনট্যালেন্টেড লোকগুলো কম ট্যালেন্ট হয়ে যায়। আচ্ছা। So, আমার যতটুকু মনে হচ্ছে যে ট্যালেন্টেড তো সবাই চিনে, সবাই খোঁজে, এইটাও একটা ভালো দিক যে আনট্যালেন্টেডকে মানে এভাবে এনে মানে মিডিয়ার পাশে ফোকাস করা, ইটস গুড, লাইক অনেস্টলি দ্যাটস গুড, I দ্যাটস feel গুড। proud, like I'm not talented. তো আজকে কি মনে হবে, আজকে আপনার ট্যালেন্ট কিছু একটা বের হয়ে যাবে এখান থেকে? মনে হচ্ছে না, মনে হচ্ছে না। আর নতুন করে বের হওয়ার কোনো পসিবিলিটিস নাই, যা আছে ওইটাই। আচ্ছা ভাই, আমরা আপনার সম্পর্কে একটু জানবো। আপনি কি করেন? ছোটকালে একটা হিস্ট্রি মনে পড়ে গেল, যেহেতু আমি ঢাকা মিরপুরে ছেলে। তো ছোটকালে মামা বিজনেস করতেন, তো একদিন ওনার সাথে বিজনেসের পারপাসে সিটি ব্যাংকে যাওয়া, আচ্ছা। ব্যাংকে যাওয়া। তো তখন ওনাকে স্পেশাল একটা গেস্ট হিসাবে যে রেসপেক্ট করা, তখন সেই বলতেছিল যে দেখ, সুন্দর ব্যাংকার্সদেরকে তো রেসপেক্ট করে, বা দেখ ওদের জব প্রফেশনটা কত হাইলি ডিমান্ডেড, তুই কি হতে পারবে কিনা। আচ্ছা। তো এইটা একটা মনে হয়তো ড্রিম ছিল, আমি জানি না সামনে কিভাবে আগাবো, বাট আলটিমেটলি আমি সেই জায়গাতে অনার্সের ফার্স্ট ইয়ার পর থেকে আমি আসলে অল্প বয়সে ব্যাংকার হয়ে গেলাম। আচ্ছা। সো প্রফেশনাল দিক থেকে হচ্ছে আমি একবারে ফুললি ফাইন্যান্সিয়াল ব্যাংকার অথবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যেটা বলে। ওকে। সো ফাইন্যান্সিয়াল আমি কিছু বুঝি না। ওকে। সো এইটাই মনে হয় আমার হয়তো বা প্রফেশনাল লাস্ট ডেস্টিনেশনস। ওকে। তো ভাইয়া হলো ব্যাংক টু ইন্স্যুরেন্স ইন কানাডা, মানে হাউ ডাজ ইট রিলেট? অ্যাকচুয়ালি আমি যে কোম্পানিতে কাজ করি, সান লাইফ, আসলে এটা হচ্ছে ট্রাস্ট ব্র্যান্ড, তো 160 ইয়ার্স এটা কোম্পানি। Okay. তো এইটা হচ্ছে যে এখানকার এমপ্লয়ীদের বেনিফিটগুলো ম্যানেজ করে, ওকে। যেটা হচ্ছে রিটায়ারমেন্টের প্ল্যান, অ্যান্ড দেন টপ অফ দ্য হচ্ছে হেলথের প্ল্যানটা। সো মানে কানাডাতে কথা বললে দেখা যাচ্ছে 3 জনের মধ্যে 2 জনের হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যারি করছে। ওকে। সেটা হতে পারে রিটায়ারমেন্টের, অথবা হতে পারে পার্সোনাল হেলথ রিলেটেড কিছু। ওকে। সো ডেফিনেটলি এটা আমার সেগমেন্টে পড়ে যায়, যেহেতু আমি আসলে এই সেগমেন্টে ছিলাম। জাস্ট দেশ চেঞ্জ হয়েছে আর কিছু না, বাংলাদেশ টু কানাডা। কিন্তু বাংলাদেশে আই থিঙ্ক সো আপনি কি মানে ব্যাংকিং সেক্টর ও ইন্স্যুরেন্স রিলেটেড ছিল? ওকে, ইটস আ টোটালি ডিফারেন্ট। তো আপনার কানাডা আসার পরে আপনার হলো কি সানলাইফ দিয়ে স্টার্ট নাকি ডিফারেন্ট জার্নি করে সানলাইফ? কি এখানে আসার পরে সবাই এখন স্ট্রাগল করে, আমি অনেককেই চিনি যে এখন যেহেতু একটা সেগমেন্টে কাজ করি ডাক্তার ইঞ্জিনিয়ারদের সাথে, তো দেখি যে
ওনারা এসে এখানে খুব স্ট্রাগল করছে। ওকে, তো আসলে আমার যেটুকু মনে হচ্ছে যে এই জিনিসটা খুবই টাফ, যে যে যার ডেস্টিনেশন থেকে এসে যে ওই সেগমেন্টে ঢুকবে ওরকম না। তো আমরা অনেক স্ট্রাগল করছি। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আমি সব জায়গা থেকে ফায়ার হয়েছি, আচ্ছা ইভেন হাউসকিপিং থেকে অনেস্টলি। ভাই তাহলে আপনি কি বাজে জব করছেন ভাই? ডেফিনেটলি, লাইক আমি আই এম প্রাউড। লাইক আমার ছেলেকে বলি, দেখো আমি ওয়াশরুম ক্লিন করছি অনেকটা সময়। আমি দেখা যাচ্ছে যে অনেক মানে ছোট ছোট কাজগুলোকে আমি যখন মানে লাইক কি বলে কাজের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে এন্ট্রি লেভেলের জবগুলো দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি কষ্ট করায়। তো দেখা যাচ্ছে ক্লিনিং এর পার্টটা থাকে বেশি। হ্যাঁ, তো আমি যত জায়গায় কাজ করছি আমার সব জায়গাতে আমাকে ফায়ার করে দিচ্ছে। আমি খুব হ্যাপি যে ওরা ফায়ার করার কারণে হচ্ছে আজকে আমি একটা জায়গাতে চলে আসতে পারছি। জানি না কতটুকু পেরেছি, বাট সো ফার আমার মনে আমি খুব হ্যাপি আচ্ছা যে ইভেন আমার ছেলেকে বলি, দেখো আমি এই হোটেলে কাজ করতাম, এখানে কাজ করতাম, এখানে দেখা যাচ্ছে যে এই ফ্লোরটা ক্লিন করতাম, ফ্রন্ট ডোরটা ক্লিন করতাম। সো ছেলেও বলে যে হ্যাঁ মানে তুমি এতগুলো কাজ করে আসছো। লাইক আমি মনে হয় যে এটা আমি প্রাউড করি, ওকে, কারণ আমি যখন বলি যে আমি সব জায়গা থেকে ফায়ার হয়েছি, ম্যানেজার আমার সাথে গল্প করতেছে, চা খেতেছে, একটু পরে এসে বলে যে ইউ আর ফায়ার্ড। ম্যান লাইক আমি হোয়াটস হ্যাপেন। সো এইটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যখন কানাডাতে আসে তাদের নিজস্ব কিছু যে সেগমেন্টগুলো ছিল তারা আসলে এখানে সময় পায় না, সময় এখনো স্ট্রাগল করছে। আচ্ছা বাট এগেন এখানে এসে আসলে শর্ট কোর্সগুলো পড়াশোনা যদি কেউ করে ডেফিনেটলি ভালো জব পাবে। আচ্ছা ভাই, তো ভাইয়া এই সান লাইফ থেকে কবে ফায়ার হবে? অলরেডি 9.5, সো অলমোস্ট 10 years। আচ্ছা মানে ফায়ারের দ্বার প্রান্তে? না মনে হচ্ছে না, কারণ হলো যে তো মনে হয় না, কারণ হচ্ছে যে আমি যেই ক্লায়েন্টকে সেগমেন্টে ম্যানেজ করছি যেটা সান লাইফের ওদের সাথে ম্যাচ করে, সো আমার মনে হয় না। আবার ইভেন বলা যায় না, এনি টাইম আমি রেডি আছি এখনো যদি কিছু হয়ে যায়। আচ্ছা সান লাইফ থেকে ফায়ার হয়ে যাওয়ার পরে কি করবেন? হোয়াট ইজ দ্য ব্যাকআপ প্ল্যান? ব্যাকআপ আমরা এভাবে ফায়ারের দ্বার প্রান্ত পর্যন্ত চলে যাব। প্ল্যানের পরে সানলাইফ থেকে কোনো স্পন্সর পাচ্ছি, কারণ আমরা অনেক সানলাইফ নিয়ে কথা বলতেছি। উই আর লাইক আচ্ছা এটা ওয়ারল্যান্ড কোম্পানি, এখানে মানে কানাডাতে চীনা এরকম কোনো কেউ নাই। তো এখানে স্পন্সরের ব্যাপার ডেফিনেটলি আমি অবশ্যই চেষ্টা করব যে কমিউনিটি ডিটেইলস হ্যাঁ ওগুলো এখনো শিওর না, কিন্তু আমার হচ্ছে ফায়ারের যে ব্যাপারটা যখন আসছে লাইক এগেইন আমি হ্যাপি যদি কোনো কারণে ফায়ার হয়ে যায় আবার হাউসকিপিং এ ব্যাক করব যদি কোনো কারণে আমার ভাগ্যে লেখা থাকে। বাট এগেইন চেষ্টা করছি, যেহেতু আসলে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, খুব সেন্সিটিভ একটা জিনিস, সারাক্ষণ প্রেশারে থাকতে হয়, কারণ কখন মার্কেট ডাউন আপ অ্যান্ড ডাউন হচ্ছে। সো কমপ্লায়েন্স কখন আমাকে টাচ করে, তো সব কিছু মিলে আমি রেডি হইনি। দ্যাটস গুড। বাট এনি কম্পিটিটর ইন দিস লাইন? আমাদের কম্পিটিটর একমাত্র ম্যানুলাইফ ইন কানাডাতে। সো কম্পিটিটর বলতে হচ্ছে ওরা গ্রুপ অফ কোম্পানি, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোম্পানি। সো কম্পিটিটর বলতে হচ্ছে যে আমরা সানলাইফ হয়তো বা মনে করে বা করে না, বাট যেহেতু আমরা প্রচুর অ্যাসেট ম্যানেজ করি থাকতে পারে অবশ্যই ডেফিনেটলি। এনি পার্সোনাল কম্পিটিটর ইন দিস লাইন? নো, এটা এখানে হচ্ছে যে যতটুকু অনেস্টি থাকবে, ডেডিকেটেড থাকবে, বি প্রফেশনাল তার অ্যাটিটিউডে, আমার মনে হয় যে সে যতই কম্পিটিটর হওয়াটাই তাই মনে করি যেটা হ্যাপি। কারণ কম্পিটিটর কাছ থেকে যদি কিছু বের করে আনা যায় দ্যাট মিনস হচ্ছে যে ইউর প্রুভেন। লাইক ভাই আপনার কি মনে হয়, ধরেন আপনি কালকে ডাউন করলেন, হু ক্যান বি দ্য ওয়ান দ্যাট ক্যান রিপ্লেস ইউ? এটা যে কোনো লোকেরই হতে পারে, বাট সেই সম্ভাব্য কে আছে? ধরেন ফর এক্সাম্পল আমি জানি যে ধরেন আমি কালকে যদি বেস্ট বাই থেকে চলে যাই, দেয়ার উইল বি সামওয়ান দ্যাট ক্যান রিপ্লেস মি। অবশ্যই লাইক সে এটা হচ্ছে মানে কানাডাতে আসলে জবগুলো হচ্ছে যে সবসময় আনসার্টেন। তো আমি চলে গেলে অবশ্যই সেখানে একটা রিপ্লেসমেন্ট করবে, হয় আমার চেয়ে অনেক ভালো অথবা আমার চেয়ে অনেক খারাপ, বাট কোনো না কোনো রিপ্লেসমেন্ট করবে ফর শিওর। আমাদের কমিউনিটি থেকে কেউ? নো, আই ডোন্ট থিংক সো। ওকে গুড। আমাদের কমিউনিটিতে সেকেন্ড কোনো পারসন আসবে না গাইস, that's something we need to know. Like I'm not sure, like I was working like the 4 province in Canada, so it's like Alberta, Saskatchewan, Manitoba, and Ontario. So it's like I don't know, like if someone working there, it's fine. Like yeah, I'm so happy if I see someone like my competitor, it's like better opportunity to show them like who am I. All right. ভাই আপনার ইভেন্ট অর্গানাইজিং নিয়ে আমরা কিছু শুনবো, যে আপনি অনেক ইভেন্ট অর্গানাইজ করেন, রাইট? এই ইভেন্ট অর্গানাইজগুলো করার পিছনে মেইন মোটিভটা কি? এইটা হচ্ছে কি ভাই বোন বলা যায় অনেস্টলি। লাইক যখন আমি যেতাম আগে বলছি যে ঢাকা,
তো ছোটকাল থেকে ক্যাপ্টেন ছিলাম আমি। ওকে। তো ক্যাপ্টেন্সি থাকা মানে হচ্ছে যে অনেক কিছু ফ্রিডম পাওয়া। দেখা যাচ্ছে যে ফান করা, টিচাররা কিছু বলে না, ইভেন পড়া যদি নাও পারতাম টিচার হয়তো ধরতো না, বা ধরলে হয়তো আমাকে ছাড় দিত। তো ছোটকাল থেকে আসলে ওইভাবেই আসলে ক্যাপ্টেন্সি একটা ব্যাপার চলে আসতো, মানে লাইক অর্গানাইজ করা, যে যত ডিপে যাওয়া যায় একটা মানুষকে জন্য। যদি আনফর্চুনেটলি আমি আসলে ইভেন্ট ম্যানেজমেন্টে না, যেহেতু ফাইন্যান্সিয়াল সাইডে আছি, বাট এইটাতে মেন রিজন হচ্ছে যে যত বেশি পরিচয় হওয়া যায়, নিজেকে এক্সপ্লোর করা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলে যে এই সেক্টরের লোকগুলো হচ্ছে কখনো জব নিয়ে ভয় পায় না। একটু আগে যেহেতু জব নিয়ে আসছিল যে ফায়ার হয়ে গেলে, কিন্তু ইভেন্টের সাথে জবের কি সম্পর্ক? ডেফিনেটলি দেখা যাচ্ছে যে এখানে অনেকের সাথে পরিচিত হয়, জিনিস চলে আসে। আমি যেখানে কাজ করতাম সেখানে একটা ক্যানাডিয়ান লাইক বয়স্ক এক মহিলা, তো রেগুলারই আসতো। ওকে। তো আসার পরে দেখা যাচ্ছে সে কফি আর সিগারেট নিত, এটা কমন ছিল। তো এমন একটা সম্পর্ক হয়ে গেছে এর সাথে যে কথা মানে ওই কখন আসবেন এটা আমার টাইমটা অ্যাটলিস্ট আমার মাথায় কাজ করতো যে 5 AM এ। তো এরকম করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ওই কফি বিলটা নিতাম, বাট কিন্তু ফ্রেশ কফি দিতাম। কিন্তু ভাই সিগারেটের বিল নিতেন না এমন কিছু? সব না, আমি সবগুলো বিল তো এখানে তো আসলে কোনো স্কিপ করার অপশন নাই, যেটা এখানে আসলে এখানে যে যত অনেস্ট থাকতে পারি দেশে, আসলে এখানে মিথ্যা বলার কোনো অপশন নাই। তো তো একদিন পর রাতে কি হলো যে নতুন ম্যানেজার আসছে স্টোরে। তো আসার পরে সে বলতেছে যে তোমার তো রাতের কাজগুলো ঠিক মতো হয়নি, তার একটু বেশি করা। রাতের কি কাজ ভাই? এটা আসলে যে রাতের নাইট শিফট হচ্ছে যেটা সুপারভাইজার একটা স্টোরে। তো যদিও একটু সেন্সিটিভ জায়গায় কাজ করতে হইতো, এটা সবাই করে ফার্স্ট টাইমে, যেহেতু সবার একটা এগেন সার্ভাইভালের ব্যাপার চলে আসে। তো ওই মহিলাটা রাস্তায় আসতো, তো একদিন কিন্তু তখন মানে একবারে ব্র্যান্ড নিউ, তো ওনার সাথে না অনেকক্ষণ কথা বলতাম, মানে কোনো রিজন ছাড়াই, ক্যানাডিয়ান সম্বন্ধে জানতে চাইতাম। তো এই সেখান ছেলে নাকি মেয়ে? মেয়ে, ডেফিনেটলি 65, মোর দেন 65। সো ছেলে হলে কি আর মেয়ে হলে ভাগ্যি, তাই না? না ভাই, মেয়ে, সিগারেট, দেন কফি, ইটস আ ডিফারেন্ট কম্বিনেশন। ডেফিনেটলি কম্বিনেশন। কিন্তু কানাডাতে আসলে এগুলো আমি দেখি যে আমাদের এই দেশে তো সবাই আসলে এগুলো ওপেন মাইন্ডেড, তাই না? তো আমার মনে হয় তোমারও হয়তো ইউজ টু হতে হবে। কিন্তু ভাই আপনি কতটুকু ওপেন হয়েছিলেন? কাজের ক্ষেত্রে হচ্ছে যে মোটামুটি আমি ওপেন। আচ্ছা। কারণ যেহেতু আমার কাজটা করতে হবে তার সাথে, সেক্ষেত্রে আমি কেন এত মানে হাইড করে থাকবো? ক্লোজ রেখে লাভ। ডেফিনেটলি। তো যাই হোক, পরে নতুন ম্যানেজার আসছে, এসে 25 সেন্ট তখন বাড়াবে, সে বাড়াতে চাচ্ছে না। কিসের উপরে? মানে আমার ইনক্রিমেন্টের উপরে, যেহেতু সুপারভাইজার থেকে একটা যেতে যাচ্ছে। তো একটা সময় আর্গুমেন্ট হওয়ার পরে আমি মানে ডিসাইড করলাম জব ছেড়ে দিব। আচ্ছা। কিন্তু ইন দ্য মিন টাইম ওই যে বয়স্ক যে মহিলাটা ছিল, সে বলছে কি আমার একটা কার্ড রাখো, কার্ড না জাস্ট ফোন নাম্বারটা রাখো, যদি কখনো তোমার জব নিয়ে রিলেটেড সমস্যা হয় তাহলে আমাকে একটু বলো। তো আসলে ওই সময়টাতে আসলে ওই জিনিসটা ওইভাবে ডিপলি চিন্তা করে নেই যে আমার জব কে খাবে। না, আমরা জব যে কেউ খেতে পারি। তো আমি জব ছেড়ে দিলাম, উইলিং ছেড়ে দিলাম। এবার উইলিং ছেড়ে দিলাম, তারপরে খুব খারাপ কথা ছিল যে কানাডাতে জায়গাটা খুব এক্সপেন্সিভ। আমরা যে আসলে যারা বাইরে থাকি ওরা অনেকে মনে করে যে এখানকার লাইফ স্টাইল গুলো মানে খুব কালারফুল, বিহাইন্ড দ্য সিন ইজ ডিফারেন্ট গাইস। কামলা দিতে হবে এখানে, আসলে সবাইকে কামলা দিতে হবে। তো হয়তো কামলা টাইমিংটা আপ এন্ড ডাউন। তো এগেন আমি আগে বলতেছি যে পড়াশোনা করলে হয়তো একটা সময় পরে যে কোনো লোক তার ইয়েতে যেতে পারে। তো পরে লাস্টে ফায়ার করে দিলেও যেতে যেতে বাসায় গেলাম। বাসায় গিয়ে ওই মহিলাকে ফোন করলাম যে এই ব্যাপার, আমি জব ছেড়ে দিচ্ছি, তোমার কোনো অপশন? কখন কল দিয়েছেন ভাই? রাতে? না, ডেফিনেটলি লাইক যেহেতু কাজ ছিল 11 to 3, সরি 11 to 7, তো নাইট শিফট ছিল। এসে বাসায় নামাজটা পড়ার পরে ফোন দিলাম, বলছে যে তোমার কি ব্লেজার আছে? ব্লেজার মানে উপরে প্রফেশনাল যে কথা বলতে, মানে ওটা আছে কিনা, টাই আছে কিনা। তো টাইয়ের ব্যাপারটা নিয়ে একটা মজার ব্যাপার। আমি যখন সিটি ব্যাংকে যখন ইন্টারভিউ দিলাম, তখন টাই আমাকে পরাতে পারতো না ম্যানেজার। বলছে তুমি রাত্রেবেলা লুঙ্গি পরে টাই পরে থাকবা, লাইক প্র্যাকটিস করার জন্য। তাও হইতো না, জাস্ট খালি কোনো রকম অফিসে ঢুকতাম, বের হয়ে আসতাম। যাই হোক, পরে বলছে আমি সবই আছে। পরে উনি যে এত বড় একটা যে মানে এইচআর হেড, অনেস্টলি আমার মাথায় ছিল না। তো পরে লাস্টে ওনাকে আমি গেলাম, যাওয়ার পরে আমি যখন ফ্রন্টে গেলাম যে আমি দেখা করতে চাই, তো চলে মানে তোমাকে একটু ওয়েট করতে হবে, সে একটা মিটিংয়ে আছে। তো আমার সাথে সে দেখা করলো না, বাট সে আমাকে নেক্সট ডোরে পাঠিয়ে দিল, যিনি হচ্ছে যে অফার লেটার ইস্যু করে।
আই এবং হচ্ছে যে আমার এক্সপেকটেশন থেকে মানে হিউজ লাইক এটা অফিসিয়ালি জবে জুড়ে গেল। এই হচ্ছে আমার ক্যারিয়ারটা আসলে মুভমেন্টটা শুরু হইলো। সো ওখান থেকে আজকে পর্যন্ত ভাই তাহলে ইভেন্ট অর্গানাইজিং কাজ দেয় ডেফিনেটলি। মানে আমার মনে হচ্ছে যে জব নিয়ে মনে হয় না কারো। আর ইভেন্টের ব্যাপারে যেটা হয়েছে যে ফান করতে পছন্দ করি ভাই আমি। ওকে এটা আমার একটা মানে বলি করবো না, বাট যদি কেউ বলে যে এটা করতে চাই ওকে আমি সো হ্যাপি লাইক অনেস্টলি। সেটা যে হোক না কারণ আমি বড় বড় ইভেন্টগুলোতে থাকি। লাইক কিছুদিন আগে বাপ্পার একটা প্রোগ্রাম হলো, সেখানেও ছিলাম। যে লাইক নর্মালি বড় বড় জেন্টস যারা আসে, যারা শিল্পীগুলো আসে, তাদের ইভেন্টগুলোতে আমি থাকতে পছন্দ করি। ওকে তো ভাই ইভেন্ট করে যে আপনার এত মুখ পরিচিতি হইলো, তো এখন কি মানে পলিটিক্সে আসার কোনো ইচ্ছা আছে? না। কেন ভাই? পলিটিক্সের ব্যাপারটা যেটা হয়েছে যে এটা ভোট আমি না পাওয়ার সম্ভাবনা কি বেশি ভাই? আমার মনে হয় যে এটা অনেকের সাথে হয়তো একমত হবে না, বাট আমি যাতে ক্যানাডিয়ান একটা ম্যানারে বা ক্যানাডিয়ান রুলসের মধ্যে থাকতে চাই। সো আমি যদি এখানে পলিটিক্সের সাথে ইনভলভমেন্ট হই, এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমি ঠিক বাংলাদেশের যে পলিটিক্যাল যে ব্যাপারগুলো হয় ডোমিনেট করা, আমার পাশে 4-5 জন ঘুরবে, আই ডোন্ট লাইক দ্যাট। সো আমি চাই যে হয়তো আমাদের ছেলেমেয়েরা হয়তো ওদের মেন্টালিটি আলাদা, বাট আমি যদি হই অনেস্টলি আমি ঠিক ওই কাজটাই করবো। আচ্ছা সো অনেস্টলি এই জন্য আমি পলিটিক্যালটা কখনই পছন্দ করি না ভাই এটা। সো আমি চাই ক্যানাডিয়ান ওরা আমাদের কিছু শেখাক, হয়তো আমার ছেলেমেয়েরা হয়তো শিখবে, তারা যদি কখনো চিন্তা করে। ভাই কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স ইভেন্ট অর্গানাইজিং নিয়ে? যেমন ভাই পার্সোনালি আমি এক ইভেন্ট অর্গানাইজ করছি ভাই, মানুষ এখনো বইলা বেড়া আমি নাকি অ্যাপার্টমেন্ট ওই ইভেন্টে টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, তো টাকা মেরে দেওয়ার যে একটা ফ্যাক্ট ইভেন্টে ভাই, এটা কতটুকু? হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের ইভেন্ট। ইভেন্টগুলো যদি এরকম যে খুব মানে এক্সপেন্সিভ ইভেন্ট হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যে কোশ্চেনটা বা যে অ্যান্সারটা, আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি $12 বা $15 অথবা $20 দিয়ে হচ্ছে আপনি ভরপুর খেয়ে যাচ্ছেন, যেটা বুফেও সম্ভব না। সো আপনি নিজেকে ক্যালকুলেট করেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে তাদের ম্যাক্সিমাম পকেট থেকে টাকা যায় যদি নাকি প্রচুর পরিমাণে স্পন্সর না পাওয়া যায়। সো যদি কেউ মনে করে যে এই ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে গাড়ি বাড়ি, ঠিক আছে, ইটস ওকে। লাইক আমি তো আপনাকে তো আর মানে আর্গুমেন্ট করতে হতে পারে, এটা হতে পারে, কিন্তু এক ইভেন্ট করা হবে না গাইস। ঠিক আছে, অনেক ইভেন্ট করতে হবে, তাহলে একমাত্র হওয়ার একটা পসিবিলিটিস আছে। আসলে আমি কখনো ওই রাস্তায় কোনো হাঁটি নেই, তো আচ্ছা আমি সবসময় চেষ্টা করি যদি কেউ ক্লিয়ার মেসেজ চায় যে ইভেন্টে কতটুকু কস্ট হয়েছে, কতটুকু আমি মানুষের কাছ থেকে কেউ চাইছে এখন পর্যন্ত? ডেফিনেটলি, কি বল, আচ্ছা এটা আমি সবসময় ফেস করি। কিন্তু মজার ব্যাপারটা হয়েছে যে আমি কখনো ইভেন্ট করলে অ্যাকাউন্টিং এর পার্টটুকু কখনো ম্যানেজ করি না। আচ্ছা, এবার আমি কখনো টাকা রিসিভ করি না। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে যদি কেউ জিজ্ঞেস করে যে টাকাটা কে রিসিভ করতেছে, দ্যাট মিনস আমি আরেকটা ডিপার্টমেন্ট রেখে দিছি। আমি ইভেন্টের অর্গানাইজ করতেছি ঠিকই, যে টাকা পয়সার লেনদেনগুলো হচ্ছে আরেকজন ম্যানেজ করতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি সে জানতেছে যে আমি কি করছি। সো আমার মনে হয় যে এটা একটা ক্রস চেক। ডেফিনেটলি, লাইক আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে আমি চাই না যে আমি ট্রানজেকশনটা চাই। প্রথমত আমি অ্যালাউ না, প্রথমত যেটা আমি যে সেক্টরে কাজ করি ইনভেস্টমেন্ট নিয়ে, ক্লায়েন্টের বা কারোর সাথে পার্সোনাল ট্রানজেকশনগুলো খুবই সেন্সিটিভ। আমাদের মোবাইল চেক করা হয়, ইমেল ট্রান্সফার চেক করা হয়, আমরা কি করছি না করছি। তাই না? কে চেক করে এটা? অডিট যখন কখনো যদি অডিট হতে পারে, মানে অডিট মানে কানাডা কোনো না, আমাদের অর্গানাইজেশন বলছি। আচ্ছা, আমাদের অর্গানাইজেশন যদি আপনার কোনো অথরাইজ অর্গানাইজেশন আছে মানে হলো ইভেন্ট অর্গানাইজ করার জন্য, আর ইটস জাস্ট আ পার্সোনাল থিং? না, এরকম ভাবে কিছু নাই, জাস্ট কিছু কিছু ব্যানার ছিল যেগুলো তো এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। বাট ওগুলো কি রেজিস্টার্ড ব্যানার ছিল আর জাস্ট না, ওই সব রেজিস্টার ছিল। ওকে, কিন্তু রেজিস্টার ছিল, বাট অ্যাকাউন্টিং এর পার্টটাতে আমি কখনোই ছিলাম না। আমার ডেজিগনেশনটা সবসময় থাকে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের। আচ্ছা, যার কারণে হচ্ছে যে আমার মানে জবাবদিহিতার ব্যাপারগুলো হচ্ছে খুব সহজ। আচ্ছা, যেটা মনে হচ্ছে ইভেন্ট করাতে আপনি কতটুকু সাকসেসফুল আপনার কি মনে হয়? প্রফেশনালি আসলে ওরকম ভাবে সাকসেসফুল না হইলেও, মানে সব ইভেন্ট আনসাকসেসফুল গেছে? নো, আমার ইভেন্ট কখনই আসলে ওইভাবে হয় নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি প্রচুর পরিমাণ যেটা নিজে ফেস করছি যখন সার্ভাইভাল জব নিয়ে, তো আমার জানা মতো হচ্ছে যে আমি প্রচুর ভলেন্টিয়ারি কাজ করি। আচ্ছা, যেটা হচ্ছে মানুষকে জব দেওয়া, যেটা আমি জানি না, অনেকে হয়তো জানে, ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্টে জানে যে আমি আসলে কাজ করি। পাসপোর্ট রিলেটেডগুলো নিয়েও কাজ করি, যদি কারো এরকম ফর্ম ফিল আপ করতে পারছে না,
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি উইলিংলি করি এগুলো। সো ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আমার যে জিনিসগুলো বেশি পরিমাণ আমার কাছে ভালো লাগে যে ওখান থেকে মানুষ চিনতে পারে আমাকে, যে তার কাছে গেলে হয়তো বা এই ইনফরমেশনটা পাওয়া যাবে। আচ্ছা, এটা আমার কাছে সবচেয়ে বড় একটা ইফেক্ট করে। বাট আমার প্রফেশনাল ক্ষেত্রে আমার মনে হয় না যে ওরকম কিছু আমি পেয়েছি। কোর্স এক্সপিরিয়েন্স ভাইয়া ইভেন্ট অর্গানাইজিং এ, যে এরপরে মনে হচ্ছে যে ভাই আর ইভেন্ট অর্গানাইজ করবো, ইভেন্ট অর্গানাইজ টুট করাই দরকার নেই। এইটা আসলে কি নেগেটিভিটি বা পজিটিভ থাকবেই ভাইয়া। আচ্ছা, সো নেগেটিভটাকে আমি আসলে সবসময় ওভারকাম করি, কারণ যার আসলে অ্যাটিটিউডগুলো প্রবলেম থাকে তাকে তো আসলে কেউ চেঞ্জ করতে পারে না, তাই না? আমার মনে হয় যেটা। বাট সবচেয়ে খারাপ দিকগুলো হইতেছে যখন মানুষ দেখা যাচ্ছে ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে মানুষ যখন আপনার মানে গসিপিং করে, খুব খারাপ লাগে। এটা না করলেও পারে না, দ্যাটস রাইট। মানে হলো যখন আপনি বাঙালি নিয়ে কাজ করবেন ইন আ লার্জ ভলিউম, তখন এই কথাগুলো আসতেই পারে, দ্যাটস খুব স্বাভাবিক। বাট হলো এমন কোনো কিছু যেটা কিনা আপনাকে হিট করছে অনেক, যে মনে হচ্ছে যে ধরুন এই আজাইরা সার্ভিস দিয়ে লাভ আছে কোনো? আমি জানি না, আমার কাছে সবসময় না মনে হয় কি যে রেগুলার একটা না একটা ভালো কাজ করব। আচ্ছা, তো দেখুন ম্যাথ পিপলটা পাওয়া যায় একমাত্র ইভেন্ট থেকেই পাওয়া যায়। আচ্ছা, তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকে, তারা যে কোনো সময় আসে। তো সেখানে দেখা যাচ্ছে যে এরকম হয়েছে যে আমি একটা ইভেন্ট করলাম, সেখানে খাবার দাবার একটা সার্ভ আমি করলাম। তো ভলেন্টিয়ারদেরকে আমি খাবার সার্ভ করতেছিলাম ফ্রি অফ কস্টে। ওকে, কিন্তু সামহাও আমার নামে 36 প্যাকেট নিয়ে গেছে, যে সোহেল আলাদা বলছে। অ্যাকচুয়ালি আমি বলি নাই কখনো। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব খারাপ লাগছে। বাইরে বেচে দিছে নিজেরা খাইছে হয়তো বা দেখা যায় আমার নামটা নিয়ে। তো আর ব্যাচ নিজেরা তো সেই সময় হয়তো বা হাঙ্গরি ছিল বা কিছু একটা, বাট এগেন হয়তো বলে নিলে মানে অবভিয়াসলি বেটার হতো, যে আমি হয়তো আরো বেশি মানে পে করতাম বা এগেন। বাচ্চা যখন আমি কাউন্টিং করতেছিলাম তখন দেখলাম যে আমার এখানে 36 প্যাক শর্টেজ গায়েব। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গাইস, ইভেন্ট অর্গানাইজিং এ। ভাই আপনার হলো ইভেন্টের থেকে অবভিয়াসলি অনেক মুখ পরিচিতি অনেক বেশি হয়েছে, রাইট? তো সেই সেন্স থেকে রিজানায় আপনি অনেকটা আলোচিত সমালোচিত ব্যক্তি, এটা কিভাবে দেখেন? আমার মনে হয় যে সমালোচিত জিনিসটা আমি হইলাম খুব হ্যাপি। আচ্ছা, হয় নাকি ভাই আপনার পিছনে নাকি অনেক কথা? হতে পারে ভাই, হতে পারে। যে আমি তো আগে বলতেছি যে ট্রানজেকশনের ক্ষেত্রে তো আমি খুব নিট অ্যান্ড ক্লিন, এবং আমি কখনোই মানে হয় না যে মানুষ একটা বিজনেস রেফার করে ওখান থেকে কিছু টাকা এক্সট্রা নিবে, লাইক আমার ওই ইন্টেনশনই নাই। আমাকে খুব পারে না অ্যাকসেপ্ট কফি অফারটা দেওয়া, তাও কফিটা নিতে চাই না। কিন্তু ভাই আজকে তো আপনি সেই কফি চাইছিলেন। হ্যাঁ, এটা আমার খুব খারাপ লাগে, যেটা আনপ্রফেশনাল। লাইক রেজানা আনকাট এরা কফি রাখে নাই, এটা হচ্ছে যে ভাই আমরা প্রফেশনাল না তো। আমরা তো ভাই আমার একটা প্রশ্ন যে রেজানা আনকাটের লাইক ভিশনটা কি? লাইক ভিশনটা হলো ভাই মজা। ওকে, মানে মজা নেওয়া দেওয়া। মজা যদি হয় তাহলে হচ্ছে যে গেস্টের জন্য কফি রাখা হবে না, লাইক এটা তো আমার কাছে মনে হচ্ছে যে মানে কেমন না। আমরা আসলে ভাই মানে শো শেষে আমরা ডিসাইড করি যে আমরা কফি দিব নাকি পোলাও দিব না রোজ দিব নাকি কিছুই দিব না। ডিপেন্ডস অন দ্য গেস্ট, ডিপেন্ড অন দ্য গেস্ট। এটা কিন্তু ভাই আপনি যে মানে একটু আগে বললেন যে আমি কফি টফি কোথাও চাই না, কিন্তু এসে যে কফি চাইলেন, এটা কি ভাই? কারণ হচ্ছে যে কোনো লোকই আসলে এই ধরনের মানে হট সিটে বসলে তার আসলে একটু কফি দরকার হয়। ইটস গেটিং হট। তো আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট পানি রাখার ব্যবস্থা থাকতো। ঠিক আছে, কফিটাকে ইগনোর করলাম, যেটা প্রচুর ক্যাফিন থাকে। ভাই পানি আসতেছে ভাই, আমরা ফিল্টার করতে দিছি। আনলিমিটেড পানি, আনলিমিটেড পানি আসো। আচ্ছা ভাই আপনি হলো দাওয়াত কেমন পান? এটা একটা ভালো প্রশ্ন। আগে একটা সময় খুব মানে এই দাওয়াতগুলোর উপরে অনেকটা ছিলাম, বাট কিন্তু যখন ছেলে এবার এই কি বলে যে জুনে সে গ্রাজুয়েশন করতেছে, তো আমরা ছেলে মেয়েদের জন্য আসলে আমরা অনেক ইভেন্ট অনেক ইনভাইটেশন নেই না, কারণ দেখা যাচ্ছে যে ওরা একটা ডিসিপ্লিনে থাকার চেষ্টা করে। তো দেখা 10টা মানে 10 PM হলে ওরা থাকতে পারে না। আচ্ছা, আমার মনে হয় যে এটা একটা ব্যাপার আছে যে আসলে মানে আমি চাচ্ছি যে ওদেরকে আরেকটু অন্যান্য দিকগুলোতে মানে অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো। কিন্তু ইনভাইটেশন নিতে ভালো লাগে, দিতেও ভালো লাগে, বাট কিন্তু একটা সার্টেন টাইমের জন্য আমি ওয়েট করছি। লাইক আমি হয়তো আরো 2-3 বছর এভাবে হয়তো সাইলেন্ট থাকবো, বিশেষ করে বাচ্চাদের জন্য। আচ্ছা ভাই, আপনি নাকি কোনো দাওয়াতে গেলেই নাকি ইলিশ মাছের অ্যারেঞ্জমেন্ট করার জন্য উঠে পড়ে লাগেন। ইলিশ মাছ নিয়ে কি কোনো কালোবাজারি আছে কি নাকি ভাইয়া?
ইলিশ মাছ একসময় ছিল যে আমি না মানে কষার মেয়ে বিয়ে করব আচ্ছা, মাংস খাওয়ার জন্য। ওকে। তো সামহাও এটা হয় নাই, হ্যাঁ, তো নিজেই এখন কষা হয়ে গেছি। তো বাট ইলিশ মাছ যেটা হয়েছে যে এটা তো আমাদের ভাই একটা জাতীয় খাবার, থাকলে ভালো লাগে। কে খাবার দিচ্ছে না দিচ্ছে জানি না, বাট আমি চেষ্টা করি ভাই, মানে আমার সামর্থ্য অনুযায়ী অ্যাটলিস্ট টেবিলে রাখার জন্য। আচ্ছা। তো এটা কি আপনি স্পন্সর করেন নাকি ফোর্স করেন যারা দাওয়াত দেয় ওদেরকে যে ইলিশ মাছ আনতেই হবে, দুষ্ট লোক আই ওয়ান্ট ইট রাইট নাও? না না, আসলে ওরকম পাই নাই, বাট আবার পাইছিও, আচ্ছা, নাম তো বলা যাবে না। ইটস ওকে, লাইক মানে তারও হয়তো পছন্দ কোনো কারণে। আমিও মানুষ বলে না যে আসলে খাবার দাবার কিছুই না, সব মোহমায়া, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খাবার দাবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা তো ভাই ইম্পর্টেন্ট, ইভেন্ট হোক, খাওয়া দাওয়া লাইফে থাকতে হবে। আপনি দেখবেন যে অনেক আইটেম না করলে ও আচ্ছা অন্য বাসায় গেলাম 3-4টা আইটেম করছে, তো আমার মনে হয় যে খাবার দাবারটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যদিও মুখে বলতেছি যে ইটস ওকে খাবার দরকার নেই, আমার মনে হয় যে খাবার নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ মানে আলোচনা সমালোচনা হয়। তো ইলিশ মাছ এটা হচ্ছে যে আমার বাসায় চেষ্টা করি রাখার জন্য ভাই, জানি না। আচ্ছা, এখনো আছে ভাই, গেলে পাবো? রান্না করা নেই, বাট থাকবে। তাহলে ভাই শোয়ের পরে আপনার বাসায়, শোয়ের পরে ভাই আপনার বাসায় ইলিশ মাছ ভাজি, আর ধরেন আমরা এখান থেকে কিছুই নিয়ে গেলাম না, কিছু নিতে হবে না ভাইয়া, সব করা যাবে। কিন্তু ভাই আপনি যে ওয়ার্নিং দিলেন 10টার পরে নট অ্যালাউড এনিওয়ান, এইটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ যেহেতু আমি আসলে ওদের সেপারেট রুমে ওরা ঘুমায় পড়ে, বাট ওদেরকে বলা আছে যদি কোনো গেস্ট যদি চলে আসে লাইক তুমি এই ব্যাপার কনসিডার করবে, বাট ওরা ঘুমায় যায় মানে যেহেতু ছোট। আচ্ছা, তো আমি ওই বলি যে গেস্ট অ্যালাউ না, বাট বাচ্চারা ওদের মতো নিজের স্কেজুল করে ফেলছে। ওকে, যে বাট এগেন ইলিশ মাছ কেন, অন্য কিছু হবে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা ভাইয়া, যেহেতু কষাইয়ের মেয়ে বিয়ে হইল না, তো এখন কোথায় বিয়ে করছেন? ভাবি কি করে? ভাবি ফুললি হচ্ছে হাউস ওয়াইফ। আচ্ছা, এইটাও একটা প্ল্যান মূলত। প্রেম নাকি অ্যারেঞ্জ ভাই? অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জ ম্যারেজ, ওকে। প্রেম ছিল ভাইয়া? আমরা যেখানে ছিলাম ওখানে মেয়ে ছিল না যে না, এখন হয়েছে কি যে আরো প্রায় 25 বা 30 ইয়ার্স আগে থেকে ম্যাক্সিমাম লোকের হচ্ছে মানে অ্যারেঞ্জমেন্ট থাকে না, ম্যাক্সিমাম নিচে পছন্দই থাকে। আচ্ছা, ওকে। এখন দেখা যাচ্ছে কেউ হয়তো বলে কেউ বলে না, কেউ হয়তো শাক দিয়ে মাছ ঢাকে কেউ ঢাকে না। আমার মনে হয় যে বোথ। আচ্ছা, মানে কি বোথ অ্যারেঞ্জ আর প্রেম বোথ ছিল? একটা পর্যায়ে আমরা মোটামুটি ফ্যামিলিতে হবে সেটেলমেন্টে যাই। ওকে, মানে প্রেম করছেন কয়েক বছর নাকি? অন্য কোনো কোশ্চেন আছে? ওকে গাইস, উই আর স্কিপিং ইট ফর নাও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা অন্য কোশ্চেন হলো কি ভাইয়া, রিজানায় আপনার আইডল কেউ আছে কিনা? আমি জানি যে আপনার ফার্স্ট আইডল রিজানা আনকার্সকে ধরেন লিডারশিপের সাইড থেকে, সেকেন্ড কোন আইডল আছে কিনা? ডিপেন্ড করে যে আমি কি এই ধরনের শো নিয়ে কথা বলতেছি নাকি অন্য কোনো ধরনের। এনি, যেমন আমরা অনেক লিডারশিপ দেখছি স্কিল, যেমন হলো অবভিয়াসলি ইভেন্ট অর্গানাইজ করা ইজ ওয়ান কাইন্ড অফ লিডারশিপ, রাইট? এই লিডারশিপের জন্য আপনি কাউকে আইডল হিসেবে কনসিডার করেন কিনা? ফর নাও নো, বিকজ আমার একটা জিনিস হচ্ছে যে আমি প্রচুর বই পড়ি ভাই। ওকে, আমি স্যাটারডে সানডেতে চেষ্টা করি মানে লাইব্রেরিতে। সো লিডারশিপ বলতে হচ্ছে অনেক গ্রেট স্পিকার পাওয়া যায় ইউটিউবে, সেখান থেকে হচ্ছে মোটামুটি অনেক কিছুই মানে আমি চেষ্টা করি নেওয়ার জন্য। এবং আমরা খুব হাইলি ট্রেন আপ যে সেক্টর কাজ করি সান লাইফে, সেক্ষেত্রে আমার মনে হয় যে স্পেসিফিক ওরকম কেউ নাই যে আমি কাউকে আসলে মানে আইডল হিসেবে কনসিডার করা যায়। আচ্ছা, দ্যাটস গুড। আমরা একটু ফিশিং এর ব্যাপারে শুনি ভাই, হলো যে আপনার ফিশিং নিয়ে নাকি অনেক হলো মানে ইন্টারেস্ট আছে। এই ইন্টারেস্টটা কি হবে, মানে বাংলাদেশ থেকে নাকি কানাডায় এসেই এই জিনিসটা স্টার্ট হয়? আমার কাছে মনে হচ্ছে কানাডাতে সবচেয়ে এক্সপেন্সিভ রিল্যাক্সে হচ্ছে যে ফিশিং করাটা। আচ্ছা, সো এটা হচ্ছে যে খুব এক্সপেন্সিভ, এই যে কারণে বলতেছি যে কেউ যদি ফিশিং করতে চায় সে জানে যে কি পরিমাণ ওখানে তাকে কস্ট করতে হয়, এক্সপেন্স করতে হয় তার ফিশিংয়ের জন্য। সো সেক্ষেত্রে হচ্ছে যে ফিশিংয়ের এখানে আসার পরেই শেখানো। যদি আমি মাছ খাই না, অনেস্টলি অনেকে জানে, আমি জাস্ট ডিস্ট্রিবিউশন করি, এটা অনেকেই জানে। আমি জাস্ট মানে আপনি যেগুলো ধরেন ওগুলো খান না?
মানে আমি আসলে ওই ধরার মাছটা খাই না। আচ্ছা কেন ভাই, এটা কি এই না, এটা হলো কি বিষাক্ত নাকি ভাই? না, কিছু ওরকম কিছু বিষাক্ত কিছু দিয়ে ধরে, যেটা হচ্ছে একটা কিন্তু আমাদেরকে দিয়ে গেছে এখানে যেটা হচ্ছে যে মাছগুলো যারা চায় অনেক অনেকে টেক্সট মেসেজ করে বা একটা মাছ দিয়ে যায়। আচ্ছা সো প্রথম হচ্ছে যে বাসায় আসলে ওইভাবে মাছ নিতে না করে, আচ্ছা কারণ হচ্ছে নিতে গেলে আমাকেই কাটতে হবে, আমাকেই ওয়াশ করতে হবে। সো যার কারণে আমি মাছটা ফ্রিজে রেখে দিই, তারপর যার দরকার হয় সে, আমার মনে হয় তারা ফ্রিজ স্টেশন নিয়ে যায়, গ্যারেজে বড় একটা ডিপ ফ্রিজ রাখা আছে, আচ্ছা। ওখানে মাছ রেখে দিই। তার চেয়ে বড় যে যাদেরকে নিয়ে যাই, যাদেরকে দেখা অনেকে ফিশিং ইন্টারেস্টেড বা সে জানে না কিভাবে রড থ্রো করছে বা কি, আচ্ছা তাদেরকে মাছটা ডিস্ট্রিবিউশন করে দিই। আচ্ছা, এখানে ফিশিং ধরার কিছু রুলস জানবো ভাই আপনার কাছ থেকে, যে ফিশিং করার জন্য এনি লাইসেন্স এনিথিং? এখানে আসলে এটা মানে ফিশিং এর তো লাইসেন্স তো অবশ্যই লাগবে, এখানে আচ্ছা। অনেক রেস্ট্রিকশন আছে, এক একটা লেকে এক একটা প্রভিন্সে সিটিতে বিভিন্ন ধরনের ফিশিং এর রেস্ট্রিকশন আছে, যে যদি কেউ না জানে তাকে আসলে জেনে যাওয়া উচিত। ওকে, ইভেন লাইসেন্স যদি না থাকে তাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে লাইসেন্সটা আমরা কোত্থেকে পাবো ভাই? এটা অনলাইনে পাওয়া যায়। ওকে, মানে প্রত্যেকটা সিটিতে বা প্রত্যেকটা প্রভিন্স তার নিজস্ব লাইসেন্সের মানে পাওয়া যায়, ওখান থেকে অনলাইনে করা যায়। ওকে, এটা ইন পার্সন ছিল আগে, এখন এটা ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন চলে গেছে। ওকে। এটা কি মানে হলো লাইফ টাইম নাকি? এটা ইয়ারলি ইয়ারলি চার্জ করে। এখন দেখা যাচ্ছে যে লাইক আমি যদি এখন অন্য একটা প্রভিন্সে মাছ ধরতে চাই, সেখানে দেখা 7 দিন থাকলাম, 7 দিনের জন্য করলাম টেম্পোরারি। আচ্ছা, সো সেক্ষেত্রে হচ্ছে যে যদি কেউ তার ওন প্রভিন্সে থাকে, সেখানে ইয়ারলি অতটা এক্সপেন্সিভ হয় না, লাইক বিলো $50 আচ্ছা, ফর দ্য ফুল ইয়ার। ওকে, বাট ডেইলি হয়তো আরও এক্সপেন্সিভ, $7 বা $5, ইট ডিপেন্ড এগেন প্রভিন্স টু প্রভিন্স। কোনো গ্রুপ আছে ভাই মাছ ধরার জন্য, এনি স্পেসিফিক গ্রুপ, বা যখন যারে পান তারে নিয়ে চলে যান? আসলে আমাকে নিয়ে যাওয়ার লোকজনই বেশি, আসলে আমাকে নিতে হয় না, কারণ হচ্ছে সবাই বলে যে চলেন যাই মাছ ধরে আসি। ওকে, তো এই সেক্টরে পার্টনার পাওয়াটা খুবই সহজ, ওকে, যারা নাকি মাছ ধরতে খুব পছন্দ করে, এবং এটা রিল্যাক্সের একটা সবচেয়ে বড় একটা পার্ট। লাইক আপনি যদি 3 ঘন্টা থাকেন লেকের সামনে, আপনি পুরো এডিক্টেড হয়ে যাবেন মাছ ধরার জন্য, তাই কনসেন্ট্রেশন থাকবে শুধু খালি মাছ ধরা নিয়ে, পৃথিবীতে কি হচ্ছে লাইক আপনার থাকবে না। আমার কাছে মনে হচ্ছে যে ওই পিছনে চিন্তা না করে লেকের পাশে বসে মাছ ধরাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এক ধরনের হবি ভাই। আমি অনেস্টলি আমি সুযোগ পেলেই, ইভেন আজকেও ফজরের পরে নামাজ পড়ে চলে গেছি আমি, আচ্ছা 3 ঘন্টা ছিলাম বা হয়তো 2.5 ঘন্টা ছিলাম। সো সুযোগ পেলে চলে যাও ভাই এটাতে। এটা তাও ইভেন আমার ফ্যামিলি থেকে সময় দেওয়ার পরেই যাই মূলত, যে যাতে অ্যাটলিস্ট ওরা যাতে সময়টাতে। তাহলে ভাই এই ক্ষেত্রে যেহেতু অনেক পার্টনার পাওয়া যায়, যারা মেয়ে পাচ্ছে না, তাদের কিভাবে ফিশিং এ জয়েন করা উচিত? মেয়েরা তো ফিশিং করে, প্রচুর চাইনিজ মেয়েরা দেখলাম, ফিলিপিনো মেয়েরা, ইভেন ক্যানাডিয়ান মেয়েরা করে। ফিলিপিনো আমাদের পিছন থেকে কিছু বলতে যাচ্ছে, তার জন্য কি আপনি জানেন না বেশি? আমি ওদেরকে কোন মাছটা বেশি ধরেন আপনি? চাইনিজ নাকি ফিলিপিনো? চাইনিজদের যে ধরনের টেকনোলজি, তাদের আসলে সাথে আমরা পারি না, কারণ হচ্ছে ওরা আসলে অন্য জিনিস, ওরা ক্রিয়েটিভিটি অন্যরকম ভাই। আচ্ছা, তো ওদের মানে লজিস্টিক সাপোর্টগুলো হচ্ছে আমাদের থেকে অনেক বেশি। ওকে, সো ওরা যখন বসে তখন মনে হয় না ওরকম কারো হেল্প লাগে। আচ্ছা, তো শুধু সমস্যা হতেছে যে আপনার হলো যে স্পেসগুলো পাওয়া, যেখানে সবচেয়ে বেশি পরিমাণ মাছ পাওয়া যায়, ওই স্লটগুলো থাকে না। আচ্ছা, এটা একটা বড় একটা ব্যারিয়ার। বাট এগেন লাইক যে কেউ আমার সাথে জয়েন করতে পারে, আমি ওপেন গাইস, আপনারা যে কোনো সময় জয়েন করতে পারেন, ওপেন টু জয়েন। রিজানা আনকাশ 20 ইউজ করলে 20% ডিসকাউন্ট পাবেন লাইসেন্সিংয়ে। আচ্ছা ভাই, আপনি কবে থেকে গান করা শুরু করছেন ভাই? আমরা শুনছি নাকি আপনি নাকি বিভিন্ন জায়গায় শো করেন, ইজ ইট ট্রু? আচ্ছা, তার আগে আমরা একটা গান শুনে নিই, রাইট? এই যে ভাই গানটা আমরা একটু শুনি। এই যে ভাইয়া মানে গান আরেকটু শুনতে চাচ্ছেন নাকি ভাইয়া? আচ্ছা, না ঠিক আছে, ওকে, আর শুনবে না। এই যে ভাই আপনি কবে থেকে জয়েন করলেন? আমাদের রিজনে অনেকেই জানে না যে ভাইয়া গান করে, বাট নাও এভরিবডি নোজ এটা। ভাই আপনি এই হিডেন ট্যালেন্টটা কেন লুকায় রাখছেন আমাদের থেকে? প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে মানে একটা হিডেন ট্যালেন্ট থাকে, কেউ হয়তো প্রকাশ করে, কেউ করে না। হয়তো বা জানি না আপনার কোথা থেকে খুঁজে বের করছেন ওনাকে, বাট মানে এটা আপনি না, আমি তো প্রথম দেখলাম ভাই, আমাদের প্রথম দেখি নাই। সময় কই ভাই, আমরা তো যেভাবে থাকি প্রেশারে, সময় তো নাই।
আপনার কি বলছেন আমি ছিলাম এটা? হ্যাঁ, আমরা তো ভাবছি যে ভাই আপনি আমাদেরকে না বলে বিভিন্ন জায়গায় শো করেন, এটা আপনার হিডেন মনে হয়। আমি ইভেন্ট করি, বাট আমি কখনো শো করছি এরকম কোথাও আমি মেনশন করিনি ভাই। লাইক তাহলে আপনি আমাদের মানে রং পার্সনের সাথে কথা বলতেছেন। আচ্ছা যাক, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং গাইস। আপনার কোনো যমজ ভাই ভাই যমজ ভাই হইতে পারে? আমি জানি না পৃথিবীতে আপনারা জানেন কিনা যে আমার সিমিলার ফেস আরো 7 পিপল ক্যারি করতেছে। তাই নাকি? এটা কারা? এরা একটা আরো 6টা না 6টা, ঠিক আছে। ইভেন আপনারা যেভাবে বসে আছেন ঠিক আপনার মতো আরো 6 জন লোক ঘুরতেছে পুরো ওয়ার্ল্ড। মানে এটা কি ভাই মানে সায়েন্স নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস? সায়েন্স। সায়েন্স, ওকে। মানে এটা কি হয় আসলে? ডেফিনেটলি হয়, আমি এটা দেখছি। ওকে ভাই, আমি শুনছিলাম, মানে ভুল হইতে পারে, আমি শুনছিলাম যে সিমিলার চেহারা নাকি অনেক মানুষ থাকতে পারে, কিন্তু এরা নাকি কখনো একজন আরেকজনের সাথে মিট করবে না। মানে আমি জানি না কতটুকু সত্য, বাট আমি শুনছিলাম, মানে সায়েন্স বা কোনো কিছু জানি না, মানে শুনছিলাম। কিন্তু আপনি একজনের সাথে মিট হয়ে গেছে, এখন কি পৃথিবী ধ্বংসের দিকে? গুড কোশ্চেনস। মানে আমি শুনছি যে ধ্বংসের দিকে এটা বলবো না, বাট গুড গাই লাইক ওকে, আমরা পুরো প্রোফাইল সোহেল ভাইয়ের প্রোফাইলে কি আমরা এটা পিন করে দিব? না, আমার তো আসলে চুল ছিল কানাডাতে আসার পর থেকে, মানে যেভাবে গরম পানিতে গোসল করতে হয়, গোসল করার কারণে সবারই একটা সময় চুল থাকে না। সো আমি জানি না সে কি মানে এটা ম্যানিপুলেট কিনা, এটা একটা ব্যাপার। চুলগুলো আচ্ছা এগেইন ভালো লাগতেছে। আপনি কি চান আমরা কন্ট্যাক্ট করি পার্সোনালি? না, লাইফ স্টোরি জানার জন্য? না। আচ্ছা ভাই, আপনি খেলাধুলা করেন মাঠে, বাইরে, ভিতরে? সকারটা আমার খুব প্রিয়। হ্যাঁ, আচ্ছা। একটা সময় ক্রিকেটটা খুব ছিলাম, আমি যেতাম আমার বাসা মিরপুরে এগেইন। সো ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই। সো সকারটা একটু খেলতাম, ক্রিকেটটা খুব একটা সময় প্রিয় ছিলাম। বাট ওদের আসলে সেই কি বলে 1991 সম্ভব, 1999 মনে হয়, যায় না, যেটা যখন প্রথম ওরা যখন কি বলে যে আইসিসিতে যখন ওরা মানে কোয়ালিফাই করলো। আচ্ছা, কারা? এটা আকরাম খান ছিল। আচ্ছা আচ্ছা, তখন ওরা তো তাদের টিমটা খুব ছিল, আমি জানি সবার নাম মনে নাই। আচ্ছা, তখন থেকে একটু খেলা দেখতাম। পরে আসলে দিন দিন যা দেখতেছিলাম আমার মনে হয় যে আমি এখন আর মানে ওয়েস্ট অফ মাই টাইম, আমি যখন সময় পাই ওটুকু এগেন। আপনি কি এটা ক্রিকেট বলতেছেন না ফুটবল? ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট। তো ভাই ক্রিকেটের আমাদের যে অধপতন, ঠিক আছে, এটার মেইন রিজন কি হইতে পারে আপনার কি মনে? এটা পলিটিক্যালও হতে পারে। দেখা যাচ্ছে যে আমরা যখন একটা কেউ সেলিব্রেট হয়ে যায় তখন দেখা যাচ্ছে পরের পার্টটুকু আর থাকে না। হ্যাঁ, আমাদের আসলে মানে কন্টিনিউ যে কনসেন্ট্রেশনটা কোনো একটা কাজে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি নষ্ট করে ফেলে। তারা দেখা যাচ্ছে যে তাদেরকে ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে খুব প্রেশারাইজ করা হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ক্রিকেট টিমে যে ব্যাপারগুলো হইতেছে যে তারা রুট লেভেলে যে প্লেয়ারগুলোকে নিয়ে আসে, একটা সময় পরে দেখা যাচ্ছে যে হয় পলিটিক্যালি ইনভলভমেন্টের কারণে তারা সরে যাচ্ছে, পারতেছে না। ইভেন ম্যানেজমেন্ট হচ্ছে করাপশন পড়ে যাচ্ছে। সব কিছু মিলে আসলে এটা এশিয়ান কান্ট্রিতে সবচেয়ে বেশি হয়। আমি শুধু বাংলাদেশকে কেন বলবো ভাই, অন্যান্য কান্ট্রি থেকে আপনার মনে হচ্ছে না যে বাংলাদেশের সাথে অঘটন বেশি করতেছে? যেমন আমার পার্সোনালি ভাই, আমি ছোটবেলায় যাদের খেলা দেখে আসছি ওরা এখনো খেলতেছে কেউ না কেউ, ঠিক আছে, এটা একটা রিজন। সেকেন্ড হলো কি যে আপনার কি মনে হয় যে আমাদের ক্রিকেটাররা যে বর্তমানে মানে ক্রিকেট বাদে অন্যান্য জিনিস নিয়ে বেশি বিজি? এইটা তো অবশ্যই আছে, এটা আসলে মানে থাকে। ওকে, মানে এটা কি হওয়া উচিত? নো, কখনোই না। আপনি আপনার প্রফেশনাল থেকে যখন বের হয়ে যাবেন, দ্যাট মিনস তখন সেটা থাকে না। সেটা এটা শুধু ক্রিকেট কেন, প্রফেশনাল লাইফে যে কোনো জব বলেন, আপনি যেটা যদি ঠিক মতো কন্টিনিউ না করেন, এটা আসলে থাকে না ভাই। আমাদের ভাই আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, মানে যে এই বাজে অবস্থা আমাদের ক্রিকেটের, ঠিক আছে? আমরা কিছু না কার সাথে জেনে আসছি, ইউএই সাথে। হ্যাঁ, এই যে মানে এই যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে গেল মাঠের মাঝখানে, ঠিক আছে, যে এই টিমের সাথে আমরা জিততে পারতেছি না, ঠিক আছে, তাহলে আমরা কেন ক্রিকেট কেন খেলতেছি? আমি তো আসলে ক্রিকেটের কোন ধরনের লাইক ম্যানেজমেন্টের সাথে জড়িত না, বা টিম ক্যাপ্টেনও না। হ্যাঁ, সো আমার মনে হয় প্রশ্ন আপনি যদি বানায় দেই আমাদের জিতার একটা চান্স আছে? না, লাইক যেটা সম্ভব না সেটা প্রশ্নই আসে না। বাট আমার মনে হয় যে হয়তো আমার প্রশ্নের অ্যান্সারগুলো ভুল হইতে পারে। বাট এগেইন আমার কাছে যেটা না ভুল হোক সমস্যা নেই ভাই, আমরা তো প্রফেশনাল না। ধরেন ভাই আপনি ক্যাপ্টেন, আজরিন নাম, আজরিন ভাইস ক্যাপ্টেন, আমরা একটা টিম নতুন বানাইলাম, এন্ড দে উইল বিট টিম বাংলাদেশ। এটা চিন্তা করতে হবে আমাকে একটু, যে আমি আদৌ যাবো কিনা। আচ্ছা ভাই, চিন্তা করে আপনি আমাদের পেজে একটা কুট করে নক দেন, দেন আমরা ওখানে। এটা কখনো হবে না।
এটা কখনই হবে না, কারণ হচ্ছে যে আমি তো আমার প্রফেশনাল থেকে ক্রিকেট টিমে যাব না, আচ্ছা, আমি তো football। ক্রাফশনে যাব না, যেখানে আমি চাইতেছি যতদিন বাঁচি অ্যাটলিস্ট কিভাবে অনেস্ট থাকা যায় ভাই। মানে আপনি কি বলতে চাচ্ছেন ক্রিকেটে গেলে আমরা অনেস্ট থাকতে পারবো না? টাফ তো, লাইক টাফ, যত লোক গেছে এখানে আমি দেখতেছি না যে কাউকে কোনো ভালোভাবে মানে কেউ হয়তো পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছে, সে হয়তো অন্যভাবে ম্যানেজ করতেছে। তার মানে হচ্ছে কি ইন্ডিয়াতে ডেতে হচ্ছে সবাই এখন একটা মানে গ্রিডি হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা সো আমার মনে হয় না যে এগুলো আমাদের হবে ভাই, আমাকে মাফ করে তো ভাই এই ব্যাপারে। আচ্ছা ভাই, এই যে ফিশিং, ফুটবল নাকি ফাপড়বাজি, কোনটা বেশি ভালো লাগে? ফাপড়বাজি। এটার মধ্যে আলাদা একটা ফিল আছে, মানে যে ফাঁকা ছাড়া যখন আমরা আসছি সবাই, হ্যাঁ এটা সত্যি, ফাপড়টা আমার কাছে ভালো লাগে অনেস্টলি। আমি যখন আসছি তখন সবাই খালি বলে যে আমার বাংলাদেশে 7 তলার মাছের পুকুর ছিল, 3 তলার গরুর ঘর ছিল, লাইক আমি কেন 5 তলায় আমরা ছিলাম। সো মানুষ এভাবে মানে অনেক অ্যাক্সেস কথাগুলো বলে, লাইক ম্যাক্সিমাম মানুষ শো আপ করে। আমার মনে হয় যে ভাই মানে সবাই একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যারা কানাডাতে আসছে, কেউ হয়তো একটু কম বা বেশি, বাট আইডেন্টিফিকেশনটা যদি এরকমই হয় আমার, যে আমার আসলে বাংলাদেশে আমি কী ছিলাম, এই যে অ্যাক্সেস কথাগুলো বলা, এই ধরনের ফাফড়গুলো হচ্ছে আমি সবসময় শুনতে পাই আর খুব হাসি। তুমি বলে যাও ভাই, কারণ হচ্ছে যে কিছু করার নেই ভাই। এমন কেউ বলছে রিসেন্টলি? হ্যাঁ, কন্টিনিউ শুনি আমি এটাই শুনি যে আপনি কেন BMW গাড়ি চালান না? আচ্ছা, কেন চালান না ভাই? সে জানে না যে কানাডাতে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে BMW গাড়ি, অনেস্টলি। মার্কেট ডাউন আজকের পর থেকে, তো দেখা যাচ্ছে যে এখন ওরা ক্রেজি ভাবে গাড়ি চালায়। যদি ব্র্যান্ডিংটা যদি চিন্তা করে তাহলে অন্য ব্যাপার, বাট কিন্তু দেখা যাচ্ছে আমার চলার মতো একটা গাড়ি হলেই চলে ভাই, অ্যাটলিস্ট ফ্যামিলি গাড়ি। তার মানে কি আমি দেখতেছি যে তারা এটা কষ্ট হচ্ছে এই মর্টগেজটা মেনটেন করতে, গাড়িটা মেনটেন করতে, বাট এখানে সে করছে। সে দেখা যাচ্ছে যে বলতেছে যে আমি এই গাড়িটা কিনছি কত টাকা, 90,000, কিন্তু আমি যখন দেখলাম যে তার ক্যালকুলেশন করে আসলে এটা তার খুব টাফ হয়ে যাচ্ছে। তো এই ধরনের ফাপড়গুলো আমার খুব ভালো লাগে, যে তুমি কত প্যারাতে পড়ো, থাকো তুমি প্যারা নিও। তো ওদের জন্য সাজেশন কি, মানে ভাই আপনার কি গাড়ির ইন্স্যুরেন্স? নো, সানলাইফ ওগুলো করে না। আমার মনে হয় যেটা হচ্ছে যে সাজেশন বলতে ওরকম কিছু না, লাইফটাকে যত সিম্পল নেওয়া যায় ভাই। এবং যেহেতু ফাইন্যান্সে কাজ করি আমরা, যখন বসি দেখি মানুষ অনেক স্ট্রাগল করছে ফাইন্যান্স নিয়ে, বিশেষ করে আমি নর্থ ইন্ডিয়ার কথা বলতেছি। তো আমার মনে হয় আমি এতটা কেন বার্ডেনে যাব, যেখানে হচ্ছে আমাকে মানে এন্ড অফ দ্য ডেতে আমি এখন ম্যাক্সিমাম ডাক্তারদের সাথেই কাজ করি, আমি ইঞ্জিনিয়ার একটা সার্টেন লেভেলের সাথেই কাজ করতে হয় আমার। তো এক ডাক্তার বলতেছিল যে তার থেকে আমি এইটা শেখা হয়েছে, সে বলতেছে যার যত বড় বাড়ি তার তত ঘুম কম। আচ্ছা, তো প্রথমে জিনিসটা বুঝি নাই যে তুমি পাহারা দিতে হয় তো। না 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 না, ওই জন্য না, পাহাড় দিতে হয় না, যার যত বড় বাড়ি তার তত ঘুম কম। আমি তখন ওই ব্যাপারটা বুঝি নাই, কোন সে তো লাইক কোনো ধরনের সন্ন্যাসী বা আধ্যাত্মিক কোনো লোক না। পরে সে বলতেছে যে আমি যখন একটা বাড়ি কিনতেছি 1.5 মিলিয়ন বা 2 মিলিয়ন দিয়ে, দ্যাট মিনস এটাকে ম্যানেজ করতে হলে আমাকে সারাক্ষণ কাজ করতে হচ্ছে। তার মানে হচ্ছে আমি বাড়ির বাইরে সারাক্ষণ, তাহলে আমি ঘুমাচ্ছি কখন? তো সে বলতেছে সোহেল শোনো, লাইক তুমি চাইলে হয়তো অনেক বড় একটা, এখানে তো লোন পাওয়া, মর্টগেজ পাওয়া খুবই ইজি, বা চাইলে আপনি অনেক কিছু ক্যারি করতে পারেন। কিন্তু এই যে সে বলতেছে যে যার যত বড় বাড়ি তার ঘুমটা তত কম। তার মানে হচ্ছে এটাই যে তুমি তোমার মানে ইনকামের চেয়ে বা রেভিনিউ জেনারেটের চেয়ে এক্সপেন্সটাকে বড় করে ফেলছো, এখন তুমি এটা ম্যানেজ করতে পারছো না, তুমি 2টা জব করছো, বা তুমি ডাক্তার 15 আওয়ার্স কাজ করতেছো, লাইক তাহলে তোমার ফ্যামিলির টাইম কখন? আমার মনে হয় যে এটা মানে বুঝে শুনে ফাইন্যান্স শুড বি আন্ডার রেঞ্জ, রাইট? এটাই আমার মনে হয় যে করা উচিত, সেটা সবার ক্ষেত্রে হওয়া উচিত ভাই। মানে কারণ এখানে আসলে সবার একটা ইমার্জেন্সি ফান্ড রাখা দরকার, হতে পারে সেটা TFS এ বা হতে পারে যে কোনো অ্যাকাউন্ট, যাতে অ্যাটলিস্ট, কারণ এখানে দেখা যাচ্ছে আমি রাস্তায় চলতেছি, যে কোনো মতো আমার গাড়ি ফ্লাড হইতে পারে, চলে গেল প্রায় $1200, লাইক আমি এই টাকাটা কোথা থেকে ম্যানেজ করবো? ডেফিনেটলি ক্রেডিট কার্ড থেকে টাচ করতে হবে, 21% 45 ডেজ হয়তো গ্রেস পিরিয়ড, বাট কেউ এটাকে ওই রুলিংটাকে মনে রাখে না যে কিভাবে সার্কেলটা থাকে, যেহেতু আমরা জানি যে এটা একটা বড় চলে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে যত সম্ভব কিছু জিনিস রাখা দরকার, স্পেশালি যে ফাইন্যান্স নিয়ে কথা বলছে, এটা বিগ কনসার্ন। লাইক যখন আপনার হচ্ছে যে কোভিডের পর থেকে আমরা হয়তো অনেকে বলবে না, বাট মেন্টালি আমরা সিক, হতে পারে সেটা ফাইন্যান্সিয়াল, হতে পারে হচ্ছে যে অন্যান্য জিনিসগুলো, অনেকে জব দোষ বা অন্যান্য কিছু, সব কিছু মিলে আমার মনে হয় যে ফাইন্যান্সটা
একটু বেশি সময় দেওয়া উচিত। আচ্ছা, কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম হচ্ছে যে মানে অ্যাসেট করার উপরে মানুষ সবচেয়ে বেশি সময় দেয়। ভাই এমন কোনো ইন্স্যুরেন্স আছে কিনা ধরেন মান্থলি 10 টাকা করে দিবেন কিন্তু 4-5 বছর পরে 2-3 লাখ টাকা মরা ছাড়া পেয়ে যাবেন? আসলে সানলাইফ ওইভাবে করে না, আমি জানি না। আমরা তো আসলে হোলিস্টিক অ্যাডভাইজার। সো আপনি যেভাবে মানে প্রশ্ন করছেন ইন্স্যুরেন্স পারপাসে, যেটা হচ্ছে যে আসলে এটা একটা খুব বড় একটা পার্ট। আচ্ছা, আর আমি সত্যি কথা জানি না সানলাইফের ব্যাপারে অ্যালাউ না এখানে কথা বলার, কারণ Okay. এটা অনেক ট্রাস্ট মানে বড়, এখানে অফিস থেকে পারমিশন নিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে এই আমরা part- উপর দিয়ে বলবো। না, এখানে মানে হাইড অ্যান্ড সিক খেলার মতো কোনো অপশনই নাই। ওকে, আমার মনে হয় যে হতে পারে ভাই, ওকে, এটা আমি জানি না। আচ্ছা। honestly, যে উপর কি আছে। মানে স্কিম থাকলেও থাকতে পারে। আচ্ছা ভাই, আমরা যারা গেস্ট আসে সবাইকেই আমরা আস্ক করি যে রিজানে এক্সপিরিয়েন্স, রাইট? আপনার রিজানে কবে আসা হয়েছে? আমি 2015-তে আসছি ল্যান্ডিং পেপার নিয়ে, ওকে, মানে পিআর? এক পেয়ার নিয়ে আসছি, পুরো ফুল ফ্যামিলি নিয়ে। তারপরে হচ্ছে জব তো মাঝখানে অনেকগুলো জায়গাতে ফায়ার হলাম, আগেই বললাম। আমি এখনো হ্যাপি যে ফায়ার। সো এরপরে 17-এ যখন আমি জয়েন করলাম এখানে, দেন এরপর আমি 17-এর ডিসেম্বরে হচ্ছে আমি আলবার্টাতে মানে কাজ করছি, এবং ম্যানিটোবা এবং অন্টারিও। সো আমার মনে হচ্ছে যে আমার ছোট একটা টিম আছে যেন আমার অ্যাডমিনিস্ট্রেশন দেখে, যেটা আসলে সময়ের কারণে হয় না। তো 3জনে আমার অ্যাসিস্ট্যান্ট আছে যেন আমার সমস্ত পেপার ওয়ার্কগুলো করেন, যেটা আসলে আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আমি কোথায় আছি, কখন আমি ফ্রি আছি, কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে ইমেল কমিউনিকেশন করছে, সব কিছু মিলে 15-তে আসা, 17-তে হচ্ছে আমার ক্যারিয়ারে আমি চলে যাওয়া। ওকে, স্টিল আমি কাজ করছি ভাই, জানি না কতদিন পারবো। আচ্ছা, রিজানা কমিউনিটি নিয়ে কি বলা আছে ভাই? এখানে বাঙালি কমিউনিটি স্পেসিফিক্যালি। রেজানাতে যেটা হলো যে আসলে এখানে আমরা বলতে পারি যে এক ধরনের দুর্ভাগা, যে আমাদের নিজস্ব কোনো ধরনের একটা কমিউনিটি নাই বা নিজস্ব কোনো ব্যানার নাই, যেখানে আসলে কেউ একজন মারা গেলে দেখা যাচ্ছে যে আমরা গো ফান্ডে যাই, কারোর সাথে কোনো কমিউনিকেট করছি না, তার প্রোফাইল জানি না। সো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলতে গেলে যে আমরা অনেকটাই পিছিয়ে আছি আচ্ছা, অন্যান্য শহরগুলো থেকে। হয়তো বা কোনো এক সময় হবে, বা তখন হয়তো বা আপনার এমন কোনো প্ল্যান আছে? না ভাই, এগেন লাইক আমি জাস্ট ফান করি, হুটহাট করে মাথায় আসবে, আমি শুধু মানে এখানে তো না, আমার তো অন্য জায়গাগুলো তো আছে। তো না ভাই, আমার কোনো প্ল্যান নেই। আচ্ছা ভাই, রিজানা শহর হিসেবে আপনার কেমন লাগে কম্পেয়ারিং টু আদার সিটিজ? আমরা এটা সবাইকে আস্ক করি যে ইন পারপাস অফ এন্টারটেইনমেন্ট, কমিউনিটি এঙ্গেজমেন্ট অর পিস অফ লিভিং। এইটা এগেন যেহেতু আমরা ঢাকাতে সবচেয়ে যানজট এলাকায় ছিলাম, ওখান থেকে শান্তি। এখানে ওই দিক থেকে চিন্তা করলে আসলে বড় বড় শহরগুলোতে হচ্ছে মানুষ রোবোটিক হয়ে গেছে, কারণ ওখানে এক একটা বাড়ি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সে এক একটা বাড়ি ম্যানেজ করতে গেলে তার অনেক কিছু কাজ করতে হচ্ছে, তারা নিজেরা আসলে ফ্রেন্ড ফ্রেন্ডস সাথে সময় দেওয়াটা খুবই টাফ হয়ে যায়। দিচ্ছে না তা না, দিচ্ছে বাট লিমিটেড। আচ্ছা, বাট এই দিক থেকে হচ্ছে যে এখানে ছোট শহরগুলোতে দেখা যাচ্ছে যে আমি যে বলি ভাই আমি একটা চা খাবো, জাস্ট পানিটা গরম করেন, পানিটা গরম হওয়ার আগে আমি চলে আসতেছি আপনার কাছে। দ্যাট মিনস হচ্ছে পিস অফ সিটি বলতে ডেফিনেটলি ভালো। কিছু রেস্ট্রিকশন, কিছু ব্যারিয়ার তো থাকবেই, বাট এটা সব জায়গায় থাকবে। হয়তো বা বাচ্চা কাচ্চারা যখন বড় হয়, ওদের ভালো ইউনিভার্সিটি বা কলেজ ওরা ট্রাই করে অন্য অন্য জায়গায় যাওয়া যায়, সেই দিক থেকে হচ্ছে যে একটা সমস্যা। আদারওয়াইজ আমার মনে হয় না যে ইটস ওকে, ইটস গুড। রিজানা এলিট ক্লাবের সাথে কতদিন ভাই? গুড কোশ্চেন। এলিট ক্লাবের সাথে তো মনে হয় যে আমি বিগিনিং থেকে ভাইয়া, আচ্ছা, প্রথম থেকে ছিলাম, অ্যাজ এ জেনারেল মেম্বার হিসেবে এখনও আছি। আচ্ছা, আপনার একটা কমপ্লেন আছে ভাই রিজানা এলিট ক্লাবে, আপনি নাকি ভাই ট্রফি নাকি যা পান সব নাকি বাসায় নিয়ে চলে যান। হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলছে। এইটা এখন আসলে প্রত্যেকটা ক্লাবে তার নিজস্ব রুলস থাকে। আমি চাইলেই যে আমার মানে একটা কাপ বাসায় নিয়ে যাব, এটা কি কখনো হয়? কিন্তু ভাই কেউ নাকি ক্লাবের এখন পর্যন্ত কোনো কাপ পায় নাই, যে মানে সব টিম কাপ নাকি আপনার বাসায় ভাই, এটা কেন? কেন হচ্ছে যে এগেন আমি হয়তো বা জানি না যদি এটা বলা ঠিক নেই, সেটা হবে আমি যখন একটা কোনো ধরনের একটা মানে ক্যাপ্টেন্সি বা একটা পার্টে থাকি, চেষ্টা করি কাপটা আমার বাসায় নেওয়ার জন্য। আচ্ছা, তো ওই কারণে হয়তো বাসায় সবচেয়ে বেশি কাপ, এই কারণে যাওয়া। কিন্তু ফেরত দেন না কেন? এটা ফেরত দেওয়ার কোনো মানে অপশন ছিল না। সবাই চায় যে কাপগুলো ঘুরে ঘুরে থাকুক। কেন থাকবে ভাই? এটা আমি কষ্ট করে নিয়ে গেছি আপনাদের কাছ থেকে, আমি কেন আপনাকে দিব ভাই? এটা তো টিম এফোর্টস তো। হ্যাঁ, টিমমেটে যেটা হচ্ছে যে ভালো কোশ্চেন করতে, যেটা ভাই এই কমপ্লেন তো আমি শুনি নাই এখন, আপনি তো শুনতে এই কমপ্লেন আসছে ভাই, আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে পেজে
এদিক থেকে। আচ্ছা, আচ্ছা। যে এই কোশ্চেনটা কিন্তু পাবলিক ডিমান্ড, আচ্ছা, যে এটা আস্ক করার জন্য যে আমরা আমাদের কাপগুলো কয় পাবো। না এইটাও একটা রেজিস্ট্রেশন, এইটা একটা রুলস করা উচিত এদের ক্লাবে, যে যদি উইনিং ক্যাপ্টেন বা উইনিং যিনি আছেন, লাইক আমি যদি বলি, সেক্ষেত্রে তাদের টিম মেম্বার থেকে কাপ কখন দিবে না দিবে এটা কোনো আপনি ইন্টারাপ্ট করার আপনার কোনো পার্ট না। আচ্ছা, এটা আমার পার্সোনাল ব্যাপার, কারণ আমি এটা টিম মেম্বারদের নিয়ে কষ্ট করে দিচ্ছি। আমার টিম মেম্বাররা আমার কাছে না বলে আপনাদের কাছে কমপ্লেন করতেছে, লাইক মারছে মাসির দরদ মনে হচ্ছে। আমাদের কিন্তু আসে মানে আমাদের পেজ কিন্তু ইন্টারনাল খবরের জন্য অনেক বেটার। তাই? আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা তো এক ধরনের আবার সেই ফাপড়বাজি হয়ে যাচ্ছে, তাই না? পিছন দিয়ে গসিপিং তাহলে কি এত ঠিক হচ্ছে না ভাই? না না, এটা তো ওপেন ভাই, যে আমরা ওপেন, এটা আমি জানতে পারলাম না। আমি কাপ নিয়ে গেছি মানে কষ্ট করে, মানে লাইক মাস আমি এটার সাথে ইনভলভমেন্ট ছিলাম, উইনিং হইলাম। এখন আমি কাকে কাপটাকে দিব বা কে রাখবে এটা তো আমরা ডিসাইড করবো ভাই। আমরা একটা সত্যের মুখোমুখি শো হব যে কারা এরা, কারা হ্যাঁ এরা কারা, এরা কারা যারা এই কমপ্লেন গুলো করছে। আচ্ছা ভাই, আপনি কি নিজেকে মেসি মনে করেন? কথাটা কি সত্যি? কিন্তু নাকি আপনি নাকি ভাই ফরওয়ার্ডে গিয়ে নাকি অফসাইডে বসে থাকেন? হয়তো বা খেলার রুলস জানি না, এটা হতে পারে। কিন্তু ভাই আপনি তো ফুটবল প্রেমী ভাই। সেটা স্কিপ করে যাই না, এত স্কিপ আজকের এপিসোড আমি স্কিপ করি নাই। এখন দেখা যাচ্ছে যে এটা মানে ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হয়, কোপা আমেরিকা যে খেলাগুলো হয়, আমি দেখি, আমার ছেলে তো খুব মানে এটা বিগ ফ্যান। তো দেখি যে ওই যখন খেলা দেখে তখন দেখা যাচ্ছে যে অনেক প্লেয়ারই তো ভাই অফ সাইডেতে বসে থাকে বা চলে যায়, তাদের নিয়ে তো কোনো কথা হয় না, আমাকে নিয়ে কথা হচ্ছে কেন? এই জন্যই তো ভাই আপনি আলোচিত সমালোচিত, তাই না? অফ সাইডে থাকতেই পারে, প্লেয়ার যখন খেলে তার ইন্টেনশন থাকে কিভাবে গোল দিবে। এখন সে কি অফ সাইড দেখবে নাকি দেখবে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আপনার হলো মানে আমাদের সবার আস্তে আস্তে মাথা টাক হয়ে যেতেছে, আমরা অন দ্য ওয়ে। আমি শুনছি ভাইয়া যাদের মাথায় টাক আর ভুঁড়ি বেশি থাকে তারা নাকি বুদ্ধিমান হয়। ভুঁড়ি আমার এখন জানি না হয়েছে কিনা, বাট টাক হয়েছে এটা শিওর। এইটা একটা সেভিংস প্ল্যান। আচ্ছা, কিভাবে? তোমার ভাবি হচ্ছে যে 2.5 মান্থ বাংলাদেশে ছিল। আচ্ছা, সো আমি দেখলাম যদি সেলুনে যাই হ্যাঁ পার মান্থ অথবা বাই উইকলি, তাও অন্তত হয়তো 15 বা 35 বা 40 বাক্স পে করতে হতো ফর আমার চুল কাটার জন্য। হ্যাঁ, আমি এটা কি কি করলাম? টোটালি ফ্রি হয়ে যেতেছে এখন? আমি ফ্রি হয়ে গেছি অলরেডি। আচ্ছা, আমি দেখলাম যে উইনার্সে বা অন্যান্য জায়গাতে এগুলো কি বলে অটো মেশিন পাওয়া যায়, আমি একাই ট্রাই করলাম। আচ্ছা, সো আমার মনে হয় যে যে টাকাটা সেলুনে বা ইস্যু দিব সেটা আমি একটা ছোট্ট করে টিএফএস অ্যাকাউন্টে 25 বাক্স করে রেখে দিলাম। সো আমার মনে হয় টাকা হওয়াটা খুব ভালো, কারণ ম্যাক্সিমাম ক্যানাডিয়ানটা এখন তাই। আমরা তো ওই পথেই হাঁটতেছি। এখন ভাই আমার ভুঁড়িটা কি আমরা দেখতে পাবো, ভুঁড়িটা আছে কি নাই? আমি জানি না যে ভাই আপনি ভিতরে ঢোকানোর ট্রাই করতেছেন? না, সম্ভবই না, কারণ হচ্ছে যে একটা সবকিছু একটা লিমিট থাকে, আমি কতটুকু ভিতরে দিব ভাই, তাই না? তো যেমন আমি অনেকটা নিয়ে নিছি ভাই, এখন ছেলে কদিন পরে গ্রাজুয়েশন করতেছে ভাই, মেয়ে কি হয়ে গেছে, এখন আমার ভুঁড়ি থাকলে কি না থাকলে কি ভাই, এটা নিয়ে তোমাদের বিগ কনসার্ন আমি জানি না। না, আমরা আসলে প্রাউড ভাই, আমরা মনে করি যে ভুঁড়ি একটা রাজকীয় ফ্যাক্ট, মানে হলো যে রাজকীয় ফ্যামিলি থেকে যারা বিলং করে ওদের ভুঁড়ি থাকে। হয়তোবা আমরা ওই পথে হাঁটা ট্রাই করতেছি কিন্তু রাজকীয় হইতে পারতেছি না, মানে হওয়ার ট্রাই করতেছি। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যে মানে মন থেকে কিছু না কিছু ভালো ভলেন্টিয়ারি কাজ করা, ওকে, মানুষকে পারলে হেল্প করা, এবং কিন্তু মানুষের হেল্প করার সাথে ভাই ভুঁড়ির ডেফিনেটলি, কারণ মানুষের দোয়া তো একটা অনুষ্ঠানে চলে আসে, এটাও হতে পারে। এটা হয় তাই যে আমরা কি করি, কেউ কোনো কিছু একটা পাওয়ার পর দেখা যায় তাকে নিয়ে হয়তো একটা রেস্টুরেন্টে বসে একটা করি, যে তো ওইটা করা যায়। আচ্ছা, যে হ্যাঁ আমরা করতে পারি। আসলে আমরা অলমোস্ট শোয়ের লাস্টের দিকে চলে আসতেছি ভাই। আমরা আপনার কিছু এক্সপিরিয়েন্স শুনবো আমাদের শো নিয়ে, যে আমরা সবাইকে আস্ক করি যে আমরা হাউ ইউ আর ডুইং উইথ দ্য শো। আমরা খুবই ব্র্যান্ড নিউ, যে আমরা অলমোস্ট লাইক 2 মান্থসের কাছাকাছি ছুঁই ভাব আপনার এপিসোড নিয়ে আমরা 4 নম্বর এপিসোড রিলিজ দিতে যাচ্ছি। আপনার কি মনে হয় যে হোয়াটস দ্য কমেন্ট, উই শুড কন্টিনিউ, উই শুড স্টপ ইট? আই উড সে ইউ শুড কন্টিনিউ, বিকজ লাইক আমরা সবাই আসলে এখানে এত পরিমাণ প্রেশারে থাকি যে ফান করার পার্টটুকু থাকে না। ম্যাক্সিমাম মানুষ চেষ্টা করে তার সোশ্যাল মিডিয়াতে এসে ফান করে।
আমার মনে হয় এটা কন্টিনিউ করা উচিত, শুড কন্টিনিউ। Good তাহলে হচ্ছে আমরা হয়তো বা এক একটা মানুষের এক এক এক্সপিরিয়েন্সগুলো জানতে পারবো, হয়তো বা খুব কাছ থেকে ঘুরতেছি, কখনো জানা হয় না যে তার আসলে প্রিয় খাবারটা কি, That's right. তার প্রিয় শখটা কি। আপনার প্রিয় খাবার কি ভাই? খিচুড়ি, গরুর মাংস। খিচুড়ি, গরুর মাংস, ইলিশ মাছ? এটা আসলে সবসময় যায় না, বাট কিন্তু কমন খাবারটা হচ্ছে খিচুড়ি, গরুর মাংস। আচ্ছা। কিন্তু আমার ডাক্তার বলছে যে তুমি এটার সামনে মানে হাঁটাচাড়া করো না। কোনটা, গরুর সামনে নাকি? গরুর সামনে। ইয়েস, এই কথা সত্যি যে আমার ফ্যামিলি ফিজিশিয়ান যিনি আছেন আমার ওয়াইফকে বলতেছে যে তোর ফ্রিজ থেকে সমস্ত মাংসগুলো ফালা। আচ্ছা। তো মানে তার তো কোরবানি যে আসতেছে ভাই এখন, তো ধুমায়া খাইতে হবে না গরু? না, ওইটাতে আমার মনে হয় যে আল্লাহ একটা রহমত আছে ভাই, অনেস্টলি যেটা। তবে ওই এগেন এটা সব কিছুর একটা পরিমিত লিমিট থাকা উচিত। আর হয়তো একটু বেশিই খাবো, যেহেতু মানে কোরবানি দিব, সেক্ষেত্রে তো খাওয়া উচিত ভাই। আচ্ছা এটা মানে সাইড এফেক্ট আসছে কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের হলো অডিয়েন্স ভিউয়ার্স কিছু বলার আছে আপনার? অডিয়েন্সের প্রতি হচ্ছে কমেন্টস যে অবশ্যই আপনারা দেখবেন আর ওনাদেরকে সাজেস্ট করবেন যে আসলে কোন কোন দিকগুলোকে ইমপ্রুভমেন্ট করা যায়, এবং সেক্ষেত্রে সাজেস্ট করবেন যে কোন কোন জিনিসগুলো ইগনোর করা যায়। কারণ আমরা অনেক ফ্রিডমভাবে কথাগুলো বলছি, হয়তো অনেকে হয়তো খারাপ লাগতে পারে, অনেকে হয়তো দেখা যাচ্ছে ভালো লাগতে পারে, বাট অডিয়েন্সের কমেন্টসটা হচ্ছে যে নেক্সট স্টেপে যাওয়ার একটা স্টেপ। তো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে যারা দেখতেছেন, ভালো হোক খারাপ হোক, অ্যাটলিস্ট আপনারা চাইলে অ্যাটলিস্ট ফিডব্যাকগুলো যেন আমরা পাই, আমরা চাই ফিডব্যাক। মোটিভেট করার জন্য অবশ্যই আপনারা ভালো দিকগুলো বলবেন, অবশ্যই ভালো দিক বলবেন, এটা বলবো না, তবে খারাপ দিক বেশি, নেগেটিভটা এই জন্য বলবেন যে যেহেতু আমি নিজে এটা মানে ভুক্তভোগী যে আমাকে আসলে কফি দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি। সো ডেফিনেটলি কিন্তু অফ ক্যামেরাতে দিব, এটা আমরা স্টোরিতে দিব যে আমরা দিছি। তাহলে তো সবকিছু হয় সেই ফাফারবাজির মতো হয়ে গেল। আমরা তো ফাফারবাজি লাইক করি, আমি দেখাচ্ছি একটা জিনিস আর খাচ্ছি আরেকটা জিনিস, তাই না? হ্যাঁ ভাই। তো এগেইন সরি না, আমাদের অনেকে বলছে যে কফি আনলে নাকি কফি উইথ কারান মানে প্রফেশনাল শো হয়ে যায়, তো আমরা কফি বাদ দিয়ে দিছি থার্ড এপিসোড থেকে। আমরা বলছি খাওয়াবো শোর পরে, না অ্যাটলিস্ট পানি যদি কেউ খায়, পানি ফিল্টার হচ্ছে ভাই। পানিটা হচ্ছে যে আমার মনে হয় যে একটা মানুষ যখন কথা বলে তখন তার অনেক কিছুই মানে খারাপ লাগতে পারে। তো আমার মনে হয় যে আমাদের পানিটা অ্যাটলিস্ট সৌজন্যমূলক হলে রাখা উচিত। এইটা আমার সাজেশন হচ্ছে যে রেজানা আনকাট যারা আছেন ম্যানেজমেন্ট টিম, লো বাজেট শো ভাই, যদি ফান্ডিং না থাকে, যদি ফান্ডিং না থাকে তাহলে আমি নিজে পার্সোনালি স্পন্সর করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্পন্সর পেয়ে গেছি। এই এপিসোডে কোনো স্পন্সর, কারণ পানি খাওয়াটা কোনো সওয়াবের কাজ ভাই। সো এখন এই সওয়াবটা যদি তোমরা মিস করতেছো, ইটস লাইক আপ টু ইউ। হ্যাঁ, প্রচুর পানি খাওয়াতে হবে। আমি রাজি আছি, আমি দিয়ে যাব 4টা মানে কেস দিয়ে যাব, আমরা আরো 2-3 এপিসোড চালাতে পারবো এটা দিয়ে। আচ্ছা আমরা এখানেই শেষ করব। আমাদের এপিসোড 4 উইল ড্রপ ইট সুন। আমাদের পেজে ফলো করেন, আমাদের ইউটিউব চ্যানেল, লেটস শাউট ইট আউট ওভার দেয়ার। আর অবভিয়াসলি কমেন্ট করেন, আমাদেরকে জানান যে কেমন লাগতেছে, অ্যান্ড আমরা খুব মোটিভেটেড হব ওখান থেকে। এটা আসলে এটাই আমাদের ফুয়েল, রাইট, টু ফ্রন্টে যাওয়ার জন্য যে আমরা কি করতেছি, রাইট। আমাদের পেজ অলওয়েজ খোলা, ওখানে আপনারা অলওয়েজ যেরকম গালাগালি করেন, ঠিক আছে, ওটা করতে পারবেন, ঠিক আছে। আমরা কাউরে ব্লগ দিই না, রিপ্লাইও দিই। আমাদের অ্যাডমিন 24/7 সুপার অ্যাক্টিভ। হট নাম্বার আছে নাকি? 800 এর নাম্বার আছে? না ভাই, আমরা হট নাম্বার ছাড়া যে হটে আছি ভাই, বুঝছেন। এরপরে না দেখা যাচ্ছে যে যেহেতু 24 আওয়ার্স এর কথা আসতেছে, 24/7 দ্যাট মিন্স ইটস 24 আওয়ার্স। ওইটা হলো ভাই আমরা 12টা পর্যন্ত নরমাল থেকে, 12টার পরে হলো আমরা ডার্ক মোডে চলে যাই। ওকে পারফেক্ট। তাহলে 800 নাম্বার নাই, তাই তো? 800 নাম্বার না, আমাদের একটাই নাম্বার 999 অর 911। আপনি যে দেশ থেকে থাকেন আমাদের কল, ওইটাও শো করে বাজার স্ক্যামার। সো আমার মনে হয় যে ধরবেও না, কেউ ফোন করবে ওটা স্ক্যামার। আমরা পেজ ওপেন গাইস, পেজে খোলামেলা আলাপ আলোচনা হবে। সাজেস্ট করেন আপনারা কাকে দেখতে চান নেক্সট শোতে, এন্ড এটাই। তো আমরা এখানেই শেষ করি।